একেবারে সঠিক সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যভাস্কর ও আপনি নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখুন, এই অনুষ্ঠান আপনাদেরকে আপনাদের জীবনের সফলতার কথা বলে, কিভাবে আপনি জীবনে সফল ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন সেই পথ দেখিয়ে দেন যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আর এই যে সফলতার ক্ষেত্রে অবশ্যই বলবো যে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু কারো কেউ সাকসেস হতে পারবেন না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সফলতা আসে না। এবং ফেসবুকের যিনি ক্রিয়েটার মার্ক জুকেনবার্গ, তাকে তার গার্লফ্রেন্ড যখন সোশ্যাল সাইটে ব্লক করে দেন তারপরেই কিন্তু তিনি ফেসবুক তৈরি করেন। এবং এখন আমরা জানি তিনি ওয়ার্ল্ডের টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন। অর্থাৎ যখন একটা খারাপ সময় আসবে আপনি জানবেন সেই জায়গাটাকে যদি আপনি একটু তৎপর হয়ে অতিক্রম করতে পারেন তাহলে পরবর্তী সময় নিশ্চয়ই ভালো কিছু আপনি করতে পারবেন। কিন্তু সেটা কখনোই ঘুমিয়ে থেকে নয়, একেবারে লাগাতারভাবে আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে। এবং এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তার কথা বলতে গেলে অবশ্যই বলতে হয়, দেখুন আপনারা যখন আপনাদের নানান সমস্যা নিয়ে ফোন করেন সেগুলো সমাধানের পেছনেও কিন্তু তার কঠোর পরিশ্রম আছে। এবং সেই কারণেই তিনি আজকে ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব হয়ে উঠতে পেরেছেন, যার বুদ্ধিমত্তা, যার প্রয়োগবিধি আমাদের প্রত্যেককে আকর্ষণ করে। এবং এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদেরই জন্য আচার্য ভাস্কর, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আমি সাদর আমন্ত্রণ জানাই। আর আজকে আমরা অবশ্যই দেখুন মানে একবার একটু আলোচনা করে নিই যে কি নিয়ে আমরা আলোচনা করব প্রোগ্রামের মধ্যে। তো যেটা আজকের একটা মানে মেজর প্রবলেম আমাদের প্রত্যেকের, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আর সেটা কি বুঝতেই পারছেন যে এখন মানে 5 থেকে আমি বলতে পারি যে 80 বা তারও বেশি প্রত্যেকের যে মোবাইল ফোন সেটি কিন্তু এখন সারা পৃথিবীকে একেবারে অ্যাডিক্টেড করে তুলেছে। তার থেকে আমাদের বেরিয়ে আসার কি উপায় রয়েছে এবং জ্যোতিষশাস্ত্রের নিরিখে সেই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা রয়েছি আজকে, তাই তো? একদমই। দেখুন, আমার কাছে প্রায় যদি 10টা ক্লায়েন্ট আসে তো তার মধ্যে 5 জন আসে এরকম গার্জেন যাদের ছেলে মেয়েরা মোবাইলে অ্যাডিক্টেড। মোবাইল জিনিসটাই এরকম না যে এর তো কোনো শেষ নেই, মানে স্ক্রল করতে করতে যাচ্ছি এবং একটার পর একটা জিনিস আসছে ভেসে ভেসে। এর ফলে কি হয়, বাচ্চারা খুব সহজে এটার মধ্যে জড়িয়ে পড়ে এবং বাচ্চা বড় সবাই জড়িয়ে পড়ে। তো এটা শিক্ষার্থী অবস্থায় যে জড়ায় তখন সেটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যায়, তখন পড়াশোনা ছেড়ে দিয়ে সারাক্ষণ মোবাইলটা নিয়ে রয়েছে। তো এখন কথা হচ্ছে যে জ্যোতিষীয় ভাবে কতটা মোবাইলের নেশা। দেখুন, জ্যোতিষশাস্ত্র যখন বেরিয়েছিল তখন তো মোবাইল বেরোয়নি, কিন্তু তবু মোবাইল কাটানোর কিন্তু কিছু মানে একটা কোনো ইলেকট্রনিক ডিভাইসের প্রতি যে আসক্তি সেটা কাটানোর কিন্তু বিভিন্ন দিক রয়েছে। একটু সঙ্গে থাকুন। মানে আমরা মোবাইলটাকে একটা অশুভ গ্রহের মানে সিম্বল হিসেবে ধরে নিতে পারি, তাই তো? একদমই। আর মানে এক্ষেত্রে শুক্রের একটা খুব বড় প্রভাব থাকে। শুক্র যেহেতু ইলেকট্রনিক ডিভাইসকে নির্দেশ করে, প্রভাবিত করে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে শুক্রের একটা প্রভাব থাকে এবং সেক্ষেত্রে শুক্র থেকে এই জায়গাটা কিন্তু খারাপ হয়। এখন খারাপ হয় কি হয় আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মোবাইলে যদি নেশা হয় সেক্ষেত্রে প্রতিকারটা কি, আমি কতগুলো জিনিস বলছি। দেখুন, রাশিটা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে রাশিটা কি। যাদের মেষ, মিথুন, তুলা, ধনু, ভালো করে শুনুন, মেষ, মিথুন, তুলা, ধনু রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে কিন্তু আকাশি কালার, মানে বাড়ির রঙের ভেতরে কালারটা আর কি আকাশি কালার করা দরকার। 2 নম্বর হচ্ছে বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর। বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর, এদের ক্ষেত্রে মানে ঘরের রং আর কি হলুদ করা উচিত। কর্কট, কন্যা, কুম্ভ, মীন, কর্কট, কন্যা, কুম্ভ, মীন, এদের ক্ষেত্রে সাদা বা অফ হোয়াইট। তো এইটা হচ্ছে একটা কালার থেরাপি। এই রঙের যদি রুমের মধ্যে যদি পড়াশোনা করে এই রাশি যেটা, তাদের যদি পড়াশোনা করতে বলা হয় তাদের কিন্তু নেশাটা কিন্তু অনেকটা কম হবে। এটা আপনারা এক্সপেরিমেন্টাল ওয়েতে করে দেখতে পারেন। আমি আরো কিছু ইয়েতে আসবো। কে ফোনে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি কসবা থেকে বলছিলাম। আমার একটু মেয়ের ব্যাপারে বলার ছিল। মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম রঞ্জনা তালুকদার। ওর কলকাতাতেই জন্ম, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 19শে জানুয়ারি, সন হচ্ছে 2000 মানে 19/1/2000 জানুয়ারি। সময়টা বলুন। সময় সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট, আর কলকাতাতেই জন্ম।
সন্ধ্যে 6:25, জন্ম কলকাতা। 25। কলকাতা। ঠিক আছে, আপনি এর সাথে থাকুন, দেখে দিচ্ছেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা একটু দেখাতে বলবো। জন্মবারটা ছিল বুধবার তো? হ্যালো, হ্যাঁ জন্মবার বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। মিথুন রাশি, কর্কট লগ্ন। ছকটা যাই আমি একটু। সেটা হচ্ছে যে লগ্নে রাহু, সপ্তমে রবি বুধ কেতু। বিয়ের ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে? বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি, বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে। সম্বন্ধ কি কাছে এসে কেটে যাচ্ছে বা এরকম হচ্ছে কিছু? হ্যাঁ, কি বলছেন? সম্বন্ধ কি কাছে এসে কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের কাছে এসে প্রথম তো কেটে যাচ্ছিল, তারপরে ওর একটা নিজে পছন্দ করলো, সেটাও 1.5 বছরের প্রায় সম্পর্ক, সেটাও অনেক দূরে গিয়ে কেটে গেল। রিসেন্টলি কোনো সম্বন্ধ কেটে গেছে একদম কাছে এসে বা ইয়ে? হ্যাঁ, রিসেন্ট আপনার যেটা বলছি ওটা 1 মাসও হয়নি। হ্যাঁ, হ্যাঁ, 1 মাস হয়েছে। আপনার বিয়ের ডেট ফাইনাল হয়ে, মানে আমরা কার্ডও অর্ডার করে দিয়েছি, হুম। এরকম একটা ব্যাপারের পরেও বিয়েটা ভেঙে গেল। মানে ছেলে বাড়ি বলছে যে বিয়ে করবো না? না, ওরা কিছু একটা মানে বিয়ে দিয়ে সমস্যা, নিজেদের সমস্যা দিয়ে ভেঙে দিল। হুম। তো কিন্তু আমাদের কার্ড আমাকে ছাপানো হয়ে গেছিল। এটার জন্য কোনো জ্যোতিষীয় কোনো প্রতিকার কিছু ইয়ে করেছেন? জ্যোতিষী তো করেছি, হ্যাঁ, তো প্রতিকার ওই মাঙ্গলিক দোষ কাটছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছে, হ্যাঁ, কিন্তু আপনার মেয়ের চারে তো মাঙ্গলিক দোষই নেই। মেয়ের চারে তো মাঙ্গলিক দোষ নেই, তো দোষটা কাটিয়ে করেছেনটা কি? মানে তো কে জানি না, মানে আমরা কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে এটা মাঙ্গলিক সে দোষটা কাটিয়েছে? মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছে বলেছে। মাঙ্গলিক দোষটা কাটিয়েছে কোনো অ্যাস্ট্রোলজার? আমাদেরই একজন পরিচিত অ্যাস্ট্রোলজার কাটিয়ে দিয়েছে। তো মাঙ্গলিক দোষটা নিয়ে সে কোন ভিত্তিতে দোষটা কাটালো বা ইয়ে করলো? হ্যাঁ, জানি না, উনি তো বললে দেখুন, মাঙ্গলিক এটাতে আপনার যেটা মেয়ের হচ্ছে- চার্ট দেখে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছি যে এই চার্টে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে বিয়েতে কিন্তু বাঁধন দেওয়া হয়েছে। এটা আমি বাঁধন বারবার বলি দিয়েছে। যে বন্ধন ক্রিয়া বা বাঁধন যদি দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু বিয়ে হবে না, বিয়ে কাছে এসে কেটে যাবে, বা এই অবস্থা যদি বিয়ে হয়ও সেই বিয়েটা কিন্তু বেশি দিন টিকবে না। এটা কিন্তু 4 থেকে 4.5 বছর হলো কিন্তু এটা করা হয়েছে। ওরকমই কি? মোটামুটি 5 বছর ধরে আমরা দেখছি। হ্যাঁ, তো তারপরে এই লাস্ট 2 বছর আগে আমরা মাঙ্গলিক দোষটা কাটিয়েছি। আমার কাছে মাঙ্গলিক দোষ নেই দিদি, মাঙ্গলিক দোষ জানি না কেন আসলে যে বলেছে মাঙ্গলিক দোষ কিছু নেই। ঠিক আছে, মাঙ্গলিক দোষ বলতে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এখানে মঙ্গলের কোনো ভূমিকা নেই, তো এখানে মাঙ্গলিক দোষ নেই। যদি সে ভুল ট্রিটমেন্ট করেছে আপনার রোগটা সারছে না। এবং আমি এটা দেখেছি যে আমার কাছে যদি 10 জন ক্লায়েন্ট আসে তার মধ্যে 4-5 জন এরকমও থাকে যাদের কিন্তু বিয়ে আটকে আছে বা বিয়ে হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণটা কিন্তু গ্রহজনিত নয়, বাইরে থেকে কারণ, মানে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে, বাঁধন ক্রিয়া করা হয়েছে। এবং এই বাঁধন কিন্তু সত্যি কিন্তু শুনতে আজকে বিজ্ঞানের যুগে শুনতে খুব অবাক লাগে, কিন্তু এটা কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু কার্যকরী। এই ধরনের কাজ কিন্তু করা যায়। এবং আমি দেখেছি যে বিয়ে আটকে আছে দীর্ঘদিন ধরে, একই পরিবারে 1, 2, 3 জন মেম্বার, তাদের বিয়ে আটকে আছে, হচ্ছে না, বা বিয়ের বয়স পেরিয়ে গেছে আর বিয়ে হয়নি কোনোদিন, কিন্তু তাদের কিন্তু খুব খারাপ একটা ক্রিয়ার ফলে কিন্তু এই জায়গাটা আটকে ছিল। তো যাই হোক, বাঁধনের কতগুলো লক্ষণ হয় সেগুলো আমি বলছি। দেখুন তো এর মধ্যে এগুলো আপনার মেয়ের মধ্যে আছে নাকি, যে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা বা খিটখিটে স্বভাব, এই ধরনের কোনো সমস্যা কিছু দেখতে পান? হ্যাঁ, গাইনোকোলজিক্যালটা তো আছে, পেটের সমস্যা হ্যাঁ, ওটা ভুগছে বেশ কিছু, ওটা আছে বেশ তো। অনেকদিন ধরে। দেখুন, যখনই কোনো তন্ত্রে কোনো ক্রিয়া করে, মেয়েদের ক্ষেত্রে যখন কোনো তন্ত্রের যখন কোনো ক্রিয়া করে যখন ক্ষতির ব্যাপার যখন ইয়ে করা হয়, নেগেটিভ এনার্জি পুশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল ব্যাপারটা কিন্তু চলে আসে। গাইনোকোলজিক্যাল ডিজিজ বা রোগ, এই ব্যাপারটা কিন্তু ভীষণ রকম ভাবে কিন্তু, এটা ভুগছে অনেকদিন হয়ে গেল। এবং ওর তো নিজের ওপর ভরসা বা বিশ্বাস সবই উঠে গেছে নাকি? হ্যাঁ, মানে ওর মানে পেশেন্সটাও নেই, আত্মবিশ্বাস, নিজের উপর হতাশ হয়ে থাকে, ফ্রাস্ট্রেটেড সবসময়। মানে ওর নিজে বিশ্বাস করতে শুরু করেছে যে আমার আর বিয়ে হবে না। হ্যাঁ, মানে খুব বিয়ে খারাপ। হবে না, চাকরি সব দিকেই নেগেটিভ হয়ে গেছে এখন। এই স্টেজটা খুব খারাপ। এই স্টেজটাতে বাবা মায়েদের আরো সমস্যা হয়, কারণ হচ্ছে যে একদিকে সন্তান নিজেও সে তখন মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমার ছাড়া আর বিয়ে হবে না, এদিকে বাবা মাও দেখছে যে সন্তানকে আমি কিভাবে দেবো বিয়ে, যদি সম্বন্ধ যদি এরকম একটার পর একটা যদি কাছে এসে কেটে যায়, তো ঠিক মতো প্রতিকার করাবেন। সমস্যাতে আমাদের পরিবারেও পুরো একটা সমস্যা হয়ে গেছে সবার। আপনার কাউকে সন্দেহ হয় বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাউকে সন্দেহ হয়? আমি যে বললাম যে ক্ষতি হয়েছে, বাড়িতে বলতে হ্যাঁ বাড়িতে আছে, শত্রু তো অনেকেই আছে, বাড়িতে বাইরে সব জায়গায় আছে। একটা ব্যাপার হচ্ছে কি জানেন তো, সেটা হচ্ছে যে
বিয়ের যোগটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 2025-এর এবং চলবে 2026-এর জুন জুলাই পর্যন্ত। এরপর আর যোগ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যোগ যদি না থাকে সেক্ষেত্রে যদি প্রতিকার করাও হয় সেই প্রতিকারে কিন্তু রেজাল্ট আসে না। তো আপনার যদি বাঁধনটা যদি কাটাতে হয় ইমিডিয়েটলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তন্ত্রের সাহায্য নিন, নিয়ে কিন্তু এই জায়গাটাকে ঠিক করুন, নাহলে কিন্তু সম্বন্ধ আসবে, এসে বেরিয়ে যাবে। আর যদি তর্কের খাতিরে আমি ধরি যে বিয়ে হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ে যায়, কষ্ট আত্মিক করে হয়ে যায়, কিন্তু সেই বিয়েটা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে সেই মেয়ের কাছে, ঘর করতে পারে না। সময়ও নেই, খুব তাড়াতাড়ি করতে হবে। একটা ঘোড়ার নাল কিনুন, ঠিক আছে, একটা ঘোড়ার নাল বাড়ির যে মেন গেট আছে সেই মেন গেটের ভেতরের দিক করে টাঙিয়ে রাখুন, এটা করুন। আর শত্রু তো আছেই, শত্রুটা কে আছে না আছে আমি আর এখানে আলোচনা করছি না। শত্রুতা থেকে জায়গাটা তৈরি হয়েছে, না হলে এত বড় খারাপ হয় না। আর মাঙ্গলিক দোষ কিছু নেই, ঠিক আছে। মাঙ্গলিক দোষ থাকলে আমি বলে দিতাম যে মাঙ্গলিক দোষের জন্য হচ্ছে, মাঙ্গলিক দোষই নেই। আপনি ভুল ট্রিটমেন্ট, আপনাকে যে জ্যোতিষী বলেছে তিনি হয় জানেন না, নয়তো তিনি ইচ্ছে করে কাটাননি, ঠিক আছে। তো আপনি ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন, করে যোগটাকে কাটান, দোষটাকে কাটান। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এবং সত্যি এইটা কিন্তু আমরা মাঝে মাঝে শুনি যে মানে এখানে কারোকে নিন্দা করা হচ্ছে না, খারাপ বলা হচ্ছে না, যে মাঙ্গলিক একটা মানে কমন ব্যাপার যেটা বললে পরে আমরা ভয় পেয়ে যাবো বলে। একটা মাঙ্গলিক দেখেছে একটা পলা পরিয়ে দিয়েছে, বা একটা কালসর্প দোষ আছে তো একটা কালসর্প প্রতিকার, বা একটা প্রজাপতি কবচ, ঠিক আছে, এত এত টাকা দিয়ে এই করে দিয়েছে। অথচ সবার চাটে তো মাঙ্গলিক থাকে না, এই জায়গাটা তো আগে মাঙ্গলিক থাকলেও থাকে না, এটা তো ঠিকই বলেছো, যদি থাকেও সেক্ষেত্রে মাঙ্গলিক অনেক সময় অতটা ইম্পর্টেন্ট হয় না বিয়ে আটকানোর ক্ষেত্রে। মাঙ্গলিক অবস্থায় আমি অনেক পাত্রপাত্রী আমি দেখেছি বিয়ে হয়ে গেছে, ভালো করে ঘর করছে। তো মাঙ্গলিকের জন্যই যে বিয়ে আটকেছে সেরকম নয়, একদম বিয়েটা ঠিক কোন জায়গায় আটকেছে সেই কারণটাকে পয়েন্ট আউট করতে হবে, না হলে কিন্তু বিয়েটা হবে না, বা বিয়ে হলেও সেই বিয়েটা কিন্তু খুব খারাপ কাটবে। তখন আবার বিয়ের জন্য তখন আবার জ্যোতিষীর কাছে গিয়ে ছুটতে হবে। আমি সময় নষ্ট করবো না, আমি মোবাইলের নেশা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে এবার হচ্ছে যে কিছু মন্ত্র উচ্চারণের কথা বলছি, যে রাশি ওয়াইজ যে কাজ করবে, সেটা হচ্ছে যে একই রাশি, যে মেষ মিথুন তুলা ধনু, মেষ মিথুন তুলা ধনু এরা যে ঘরে পড়ছে সেই ঘরে হালকা ভলিউমে বিষ্ণু স্তোত্রম যেটা আছে, বিষ্ণু স্তোত্রম চালিয়ে দিন, এটা চলুক। আচ্ছা, এটা যদি কারোর কাছে না থাকে আপনি তাদের প্রোভাইড করবেন? এটা ইউটিউব দেখে পেয়ে যাবে আমার কাছ থেকে। মন্ত্র, সত্যি মন্ত্র কিন্তু আমাদের মানসিক দিক থেকে আমাদের মন্ত্রের স্থিরতা আনে। মানে মন্ত্র কথাটার মানে হচ্ছে মনোনাথ ত্রায়তে, মানে মনে ত্রাণ করা। এবং এখন সারা পৃথিবীর লোক কিন্তু এই যে এই মন্ত্রের উপরে জোর দিয়েছে, আমি বলে দিই জিনিসটা, তাই না? একদম একদম। তো যেটা বললাম যে এই রাশিগুলোর জন্য কিন্তু বিষ্ণু স্তোত্রটা হালকা করে চালান। 2 নম্বর হচ্ছে যে বৃষ, সিংহ, বৃশ্চিক এবং মকর, বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর, এদের ক্ষেত্রে কি হবে না, হালকা করে হনুমান চালিসা করুন, মন্ত্র চালান। সবাই জানেন, পেয়ে যাবেন, আমার কাছে আসতে হবে কোনো ব্যাপার না। আর হচ্ছে লাস্টে যে 4টে রাশি আছে, কর্কট, কন্যা, কুম্ভ, মীন, এদের ক্ষেত্রে গায়ত্রী মন্ত্র। তো এই রাশি ওয়াইজ যদি এই মন্ত্রগুলোকে যদি অ্যাপ্লাই করা হয়, এবং তার আগে বললাম যে কালার, রং, আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে কোন দিকে মুখ করে বসাবেন। ধরুন আপনি মেষ রাশি, মেষ মিথুন তুলা ধনু, সেক্ষেত্রে আপনি উত্তর দিকে মুখ করে বসালেন পড়তে, আপনি বসান, হাতে মোবাইল থাকুক, সে উত্তর দিকে যদি মুখ করে তাহলে কিন্তু তার কিন্তু যে আকর্ষণ যে ক্রিয়াটা আর কি, আকর্ষণ না বিকর্ষণ যে ক্রিয়াটা, সেটাতে কিন্তু মানে মোবাইলের নেশাটা কিন্তু অনেকটা কিন্তু কম হয়, বা মোবাইল দিকে মন যাবে না। আর পরের যে 4টে রাশি আছে, বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর, তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকে। আর কর্কট, কন্যা, কুম্ভ, মীন এদের হচ্ছে দক্ষিণ দিকে। তো আমি যে দিকগুলো বললাম, রংগুলো বললাম, মন্ত্রগুলো বললাম, এইগুলোকে যদি একসাথে কম্বাইন করে যদি রাশি ওয়াইজ যদি আপনার বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, আপনি দেখবেন যে আপনি আপনার সন্তানের প্রবলেমটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন মোবাইলের ক্ষেত্রে। কারণ দিকটা আমি এই জন্য বলছি যে আমি বিধানচন্দ্র রায়ের একটা ঘটনা শুনেছিলাম, যে ওনার কাছে একজন রুগী এসছেন, এসে বলছেন যে আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি 5-6 বছর ধরে আমি এমআরআই সবকিছু করছি, কিছুতে সারছে না। তো বিধানচন্দ্র রায় ওনাকে স্টেথোস্কোপ দিয়ে দেখেওনি, খালি বলেছিল যে আপনি যেদিকে শুচ্ছেন তার উল্টো দিকে শোন। মানে উনি শুচ্ছিলেন উত্তর দিকে, ওনাকে দক্ষিণ দিকে শুতে বলা হয়েছিল। 3 দিনের মধ্যে ওনার রোগ সেরেছিল। তার কারণ হচ্ছে যে দক্ষিণ দিকে যে আমাদের যে মানে ভৌগোলিক যে আকর্ষণ ক্রিয়াটা থাকে, সেইটাই মানে উনি যে উত্তর দিকে শুয়েছিলেন সেটাতে নেগেটিভ বিকর্ষণ ক্রিয়া করছিল, সেই কারণ থেকে তার মাথায় যন্ত্রণা এসেছিল। তো দিকের একটা খুব বড় একটা কিন্তু এফেক্ট রয়েছে। তো মোবাইলের নেশার জন্য আমি যে বলছি এগুলো কিন্তু আপনারা কিন্তু করে দেখতে পারেন।
রেজাল্ট কিন্তু আসবে। আমি কিন্তু অনেকটাই জোর দিয়ে বলছি, যদিও কোনো কিছু গ্যারান্টি আমি দিই না। ঠিক ঠিক। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি তপন বসু বলছিলাম। কার ব্যাপারে? কার ব্যাপারে জানবেন? আমি তোমার ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম নাম আর বলুন। ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হচ্ছে সৌরভ বসু। হ্যাঁ, আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2013। 2013। হুম। সময়? সময় হচ্ছে বিকেল 4:40। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। ঠিক আছে। ধরুন ছকটা দেখাবো। সেটা যে জন্মবারটা শুক্রবার ছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র। ছকটা বার করি। চন্দ্রকেতু আছে, শনি রাহু আছে, বাবা খারাপ যোগ। লগ্নে একদিকে চতুর্থে শনি রাহু, আর শনি রাহু দৃষ্টি পড়ছে চন্দ্রের ওপর। অবাধ্য সন্তান? হ্যাঁ স্যার, খুবই 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 অবাধ্য। মানে বলে মানে যে আমি অন্য বাচ্চাদের দেখেছি যে অবাধ্য থাকছে, কিন্তু আমার ছেলে মানে তার থেকে মানে 3 আচ্ছা, কাটিয়ে এ কি উপরে। আগে ভালো ছিল পরে খারাপ হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার হয়েছে? এরকমই হয়েছে। ও বছর 3 আগেও না, লকডাউনের অব্দি পরপর ঠিকঠাক ছিল, লকডাউনের পরের থেকে না এরকম টাইপের হয়ে গেছে। এখন কি পড়াশোনা করছে না পড়াশোনা ছেড়ে দিয়েছে? পড়াশোনা স্যার ছেড়ে দিয়েছে, স্যার করতেই চাচ্ছে না, কোনোভাবেই স্কুলে পাঠাতে পারছি না। বাবা মায়ের গায়ে হাত তোলা, প্রচন্ড রাগ জেদ এইসব দেখানো, এই ব্যাপারগুলো রয়েছে? বিশাল বিশাল পরিমাণে যে মানে কোনো কিছু কথা বললে না মানে ঘরের থেকে বেরিয়ে যাবে, নাহলে কোনো কিছু ভাঙচুর করে দেবে। বন্ধু বান্ধব আছে না একা থাকে? বন্ধু বান্ধব একটু বেশি, অতটা বেশি নেই। একা থাকে নাকি? একাটা একটু বেশি ওই। এই যে আপনি বলছেন লকডাউন বা এই সময় থেকে আপনার, যদি আমি ধরি যে আপনাদের বাড়িটার শেপটা কিরকম, চৌকো না লম্বা? মানে বলতে হবে আমার জমিটা একটু এল শেপ টাইপের। এল শেপ, মানে চৌকো না লম্বা না এল শেপ? এল শেপ টাইপ। ধরে রাখুন বাড়ির টয়লেট বা বাড়ির যে ওয়াশরুম সেটা কোন দিকে রয়েছে? স্যার দুখানা আছে, একটা আছে স্যার পূর্ব উত্তর হবে, একটা পশ্চিম দিকে আছে। পশ্চিম দিকে আছে আর উত্তর পূর্ব দিকে রয়েছে, ঈশান কোণ রয়েছে। তো এক্ষেত্রে তো আপনার দেখুন, আমি এটা সন্দেহ করছি, এবং এটা খুব আমি ভুল না হলে এটাই হবে যে বাস্তু থেকে কিন্তু আপনার ছেলে ডিটোরিয়েশন শুরু হয়েছে। বাস্তুটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু মানুষ হবে না। কারণ বাস্তু যদি ঈশান কোণে টয়লেট থাকে সেক্ষেত্রে অনেক আপনি তাহলে ঠিকই বলেছেন, কারণ বাড়িটা আমি থাকতাম আগে অন্য জায়গায়, আমি ওখান থেকে এসে বাড়িটা এখানে করি জমির উপরে করেন তো। সেরকম না অতটা আমি বিশ্বাস করেন, আমি না অতটা মানে করে দেখিনি। আমি একজনকে জাস্ট হয় না যারা মাপে হবে ওদের তাই আমি কাজ করেছি। মানে কোনো সময় আমি পুজো আর্চা করে ঢুকেছি, প্ল্যান ভাবে করে ঢুকি, মানে সেইভাবে যে কোন কোনায় কি করবো ওইসব কোনো সময় কারোর সাথে আমি কাউন্সিলিং করিনি। তো বাস্তু থেকে প্রবলেমটা হচ্ছে, এই যে কনসাল্ট করেননি? থেকেই দেখছি মানে যে এখানে ওঠার পরে তখন লকডাউন আজকে লকডাউনের পরেই আমি এবার যাবি, তারপর থেকে আমার ছেলে এরকম হয়ে গেছে। কিন্তু আমি অত বুঝতে পারতাম না, কিন্তু আপনাদের অনুষ্ঠান আমি কিছু অনুষ্ঠান দেখি আপনার, তখন মাথায় জিনিসটা আমার দিয়ে হবে। বাচ্চাকে সন্তানকে কি কোনো জ্যোতিষী বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেল্প নিয়েছেন, কোথাও দেখিয়েছেন বা করেছেন? না 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 স্যার, কোথাও দেখাননি? না না কোনো জায়গায় দেখানো হয়নি। কোনো স্টোন কিছু পড়ানো আছে স্যার? কোনো স্টোন কিছু পড়ানো আছে? হ্যাঁ, দুটো স্টোন পড়ানো আছে। আমি এমনি জাস্ট ওই যে মানে মনে না যে হয় না দোকানে গিয়ে দোকানে জ্যোতিষ না সেরকম দেখিয়ে দুটো স্টোন পড়েছিল। কি স্টোন পড়েছে? একটা পান্না আর একটা নাম স্যার ঠিক বলতে পারছি না। মানে কিরকম দেখতে বলুন, কি রঙের দেখতে? একটু ইয়েলোশ টাইপের আছে। পোখরাজ। আপনার ছেলে তো কোনো স্টোনের দরকার নেই, আপনি করেছেন কেন? স্টোনের তো দরকার নেই, আপনার প্রবলেম আসছে বাস্তু থেকে। সোনার দোকানে গিয়ে যদি আপনার জ্যোতিষী যদি সব বলে দিত তাহলে তো আর জ্যোতিষের স্পেশালাইজেশন দরকার হতো না। বিশ্বাস আমি করতাম না, কিন্তু তারপর ছেলেটা এরকম করে না। আমি সোনার দোকানে যে জ্যোতিষী যদি সোনার দোকানে স্টোন বেচা জ্যোতিষী যদি আপনার যদি সব ঠিক করে দিত তাহলে তো আপনাকে আর মানে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা দরকার পড়তো না। সবাই একটা গলায় কার্ড ঝুলিয়ে ওই দোকানে বসে যেত, ওখানে প্রেসক্রাইব করে দিত যে মুক্ত পান্না অ্যানাতানাই লাগবে, আপনি গিয়ে পড়িয়ে দেবেন, করে দিলে হয়ে যাবে। এটা কোনো হয় না। ম্যাজিক বলে পৃথিবীতে কিছু নেই, পৃথিবীতে ম্যাজিক বলে কিছু নেই যে আমি একটা জিনিস পড়ে নিলাম আর আমার ঠিক হয়ে গেল। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে যে
প্রচন্ড খারাপ পড়াশোনায় বা সেক্ষেত্রে তাকে একটা পাথর পড়ালে হবে নাকি ঠিক? কখনো ঠিক হবে না, যতক্ষণ না সেই রোগটাকে আমরা ভিতরে গিয়ে না ডায়াগনোসিস করছি। আপনি বাস্তু সারান, আপনার বাচ্চার মধ্যে অনেক চেঞ্জ আসবে, কিন্তু ওকে পান্না বা পোকরাজ পড়িয়ে তো কোনো লাভ হবে না। কিছু হলেই একটা পান্না পোকরাজ পড়িয়ে দিলেন বা মোবাইল ঘাটে, মোবাইল নেশা আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি ভবিষ্যতে হয়তো অন্য কোনো জ্যোতিষীর কাছেও দেখাবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে জ্যোতিষী কি বললো, জ্যোতিষী এটা বললো বললেই আপনাকে এটাকে ছেলেকে, এবার হয়তো আপনি কোনো জ্যোতিষীর কাছে গেলেন, সে বললো যে না আপনি এখন না এই 10টা পেরিয়ে গেলে আপনি এবার সায়েন্স নিয়ে পড়ান বা কমার্স নিয়ে পড়ান। এবার আপনার ছেলের হয়তো ইচ্ছা আছে তো সায়েন্স নিয়ে পড়ার বা আর্টস নিয়ে পড়ার, কিন্তু জ্যোতিষী বলে দিচ্ছে বলে আপনি পড়াবেন বা করবেন, এইগুলো করাটা কিন্তু ঠিক না। জ্যোতিষী আপনাকে দিক বলতে পারে, কিন্তু আপনার ছেলের জন্য কি ভালো লাগবে, কি লাগবে, সেটা ছেলে আগে অবশ্যই আগে ভালো পথে আসবে, তারপর সে কি চাইছে এবং আপনারা কি চাইছেন। একটা অ্যাস্ট্রোলজার কি বলে দিল তার মধ্যেই ঘোরাফেরা করবেন, এইভাবে জীবনটাকে বাঁধবেন না, তাহলে কিন্তু জীবনে কিন্তু প্রত্যেকটা নেওয়া স্টেপ ভুল হবে। কারণ জ্যোতিষী যে জায়গাগুলো ভুল করবে, আপনাদেরও সেই জায়গাগুলো ভুল হবে। ঠিক আছে, মোবাইলের নেশাও যখন আছে, মোবাইলের তো প্রতিকার আমি বললাম, এগুলো করুন। আর এই প্রবলেমটা নিয়ে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান। আর আমি অনেক বলেছেন, অনেকের অনুষ্ঠান দেখি আমি, আপনি আমার মনের কথা ঠিকই বলেছেন যে আমি অনেকে মানে কনভিন্স করি, তুলসী তলার মাটি নিয়ে জ্যোতিষী কাছে যাবেন। আপনি যেভাবে বলছেন না, মানে বাস্তবের সাথে অনেকটা পুরোটাই মিল। আমি তো বলে দিলাম, ধরে দিলাম, এবার আপনি অন্য অ্যাস্ট্রোলজারের কাছে যান, গিয়ে তুলসী গাছে মাটিটা নিয়ে সেখান থেকে প্রতিকারটা ঠিক মতো করিয়ে আসুন। ওরকম সোনার দোকানে গিয়ে স্টোন পড়াবেন না। আমি আপনার কাছেই যাবো স্যার। না, আমার কাছে আসতে হবে এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই, আপনি যে কোনো কারো কাছে যেতে পারেন। ঠিক আছে, নমস্কার। না স্যার, আমি আপনি আসলে দেখুন, ইন জেনারেল বলে কিন্তু কোনো কথা নেই জ্যোতিষ শাস্ত্রে, মানে এগুলো ইন্ডিভিজুয়ালের ওপরে নির্ভর করে। অতএব ওই জেনারেল জায়গা নিয়ে মানে জায়গাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, ওখান থেকে কোনো ফললাভ হবে না। কারণ এই যেমন করে মেডিসিন, একটা আপনার জন্য পার্টিকুলারলি কোন মেডিসিনটা দরকার সেটা একজন ডক্টর বলে দিতে পারেন। একটা জিনিস আমি মানে বলছি, ওষুধের দোকান কি পারবে অতটা করে দিতে? আপনি যদি ওষুধের দোকান থেকে যদি ওষুধ কিনে খাওয়ান তাহলে রেজাল্টটা সেরকমই আসবে। সোনার দোকানে গিয়ে আপনি জ্যোতিষী দেখিয়ে দিয়েছেন, সেও পাথর পড়িয়ে দিয়েছে। এবার আমার কাছে কথা হচ্ছে যে আপনার ঠকি কিভাবে জ্যোতিষীর কাছে। আসলে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি যদি ধরেই নিই যে জ্যোতিষীর কাছে গেলে আমি লাখপতি বা কোটিপতি হয়ে যাব, তাহলে তো আমি আগেই জ্যোতিষীকে সেই সুযোগটা করে দিচ্ছি যে হ্যাঁ, জ্যোতিষীকে বলছি আচ্ছা আমি লাখপতি বা কোটিপতি করে দিতে পারবেন। সে তো বলবে যে হ্যাঁ আমি করে দেবো, করে তাকে তো সুযোগটা আপনি দিচ্ছেন। সে তখন সেই সুযোগটা নিয়ে আপনাকে কিছু একটা প্রতিকার দিচ্ছে বা দিচ্ছে, আপনার টাকাটাও যাচ্ছে এবং আপনি হচ্ছেন না। আপনাকে বুঝতে হবে যে আপনার কতটা পেতে পারেন এবং কতটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বুঝে সেইভাবে জ্যোতিষীকে যেতে হবে। আপনি যদি তার আগে থেকে যদি করেন যে আপনার জ্যোতিষী বলে দিয়েছি বা জ্যোতিষী আমাকে তো এই অফারটা দিচ্ছে যে এইটা হলে আমি এটা করে দেবো, তাহলে তো জ্যোতিষীর সুযোগ নেবেই। কে ফোনে আছেন দেখেন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একবার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অঞ্জলি নাগ। ডেট অফ বার্থ? 8/2/2007। সময়? রাত্রি 9:50। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। ধরুন জন্মবারটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ। তুলা রাশি, কন্যা লগ্ন, বুধ শুক্র রাহু একসাথে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আর এক সেকেন্ড দেখিনি একটা জিনিস, সেটা হচ্ছে রবি নেপচুন যুক্ত রয়েছে 1 2 3 4 5 পঞ্চমে। কোনো খারাপ অ্যাফেয়ার জড়িয়ে গেছে? হ্যাঁ দাদা, ও প্রচন্ড বাজে ভাবে একটা ছেলের সাথে আর কি জড়িয়ে পড়েছে, যেটা আমরা ছাড়াতে পারছি না একদম। তো আগে তো এটার পূর্বাভাস পেয়েছিলেন যে মোবাইলে যোগাযোগ করা বা করা এই জিনিসগুলো, সেগুলো পাননি পূর্বাভাস? হ্যালো, আগে ইয়েতে পাননি পূর্বাভাস, মানে আগে মেয়ের হাব ভাব গতি প্রকৃতি এগুলো তো পাননি? আগে আপনি বুঝতে পারেননি এগুলো?
না না, বুঝতে পারিনি বলতে প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু মানে কিছুদিন ধরে ওর আচার ব্যবহার থেকে বুঝতে পারছি যে মানে ওরা কিছু ভুল কাজ করছে, তারপর আমরা জানতে পারি। ছেলেটা কিন্তু সত্যিই খারাপ, আমি আপনাকে বলছি, মেয়ে ছক দেখে আমি বলছি ছেলেটা কিন্তু সত্যি খারাপ। যদি ইমিডিয়েট যদি প্রতিকার বা ব্যবস্থা না নেওয়া হয়, এই ছেলেকে মেয়ে বিয়ে করবে, আর যদি বিয়ে করে নেয় আমি বলে দিচ্ছি জ্যোতিষীর বাবার ক্ষমতা না এটাকে ছাড়াবে। বেশ, তো এর সাথে বলবো যে যাদের এরকম সম্পর্কজনিত সমস্যা রয়েছে আপনারা সেক্ষেত্রে অবশ্যই আচার্য ভাস্করের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি করুন। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার।